সিকিমের রীতিমতো ধস আর ধসে বিপর্যস্ত সিকিমের জনজীবন, বন্ধ রাস্তা, একাধিক ঘটনায় উল্লেখিত দেখা যাচ্ছে। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সিকিমের টানেলে বিপর্যয়, রীতিমতো সেখানে অ্যাম্বুলেন্স রয়েছে। মৃতের সংখ্যা এই মুহূর্তে অন্তত 11 জন। ভূমিধসে মৃত্যু হয়েছে এতজনের। এবং তিস্তা স্টেজ 6 প্রকল্পে মর্মান্তিক দুর্ঘটনা, যুদ্ধকালীন তৎপরতায় এখনো চলছে উদ্ধার কাজ। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, রীতিমতো বিপর্যস্ত জনজীবন। কারণ একদিকে লাল সতর্কতা জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ তথা সমতল এবং পাহাড় দুই জায়গায় মিলিয়ে কিন্তু রীতিমতো লাল সতর্কতা জারি করা হয়েছে। আর এবারে দাঁড়িয়ে সিকিমের দিকে আমরা সরাসরি নজর রাখছি। সেখানে যারা উদ্ধারকারী টিম রয়েছে তারা সেখানে রয়েছেন। অর্থাৎ গোটা টানেলের থেকে ভূমিধসে রীতিমতো এই পর্যন্ত, অর্থাৎ এখনো অবধি খবর পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তেও পারে এমনটা আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ সিকিমে বারবার বিপর্যস্ত আমরা দেখেছি যে সিকিমের সঙ্গে শিলিগুড়ির যে যোগাযোগ স্থল তা কার্যত বারবার বন্ধের পথে দেখা গিয়েছে। অর্থাৎ এই সিকিমের জনজীবন থেকে শুরু করে আমরা দেখাচ্ছি অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স। অর্থাৎ তার পাশাপাশি সেখানে এনডিআরএফ টিম রয়েছে, উদ্ধারকারী দল রয়েছে, পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। সিকিমের পরিস্থিতি এক কথায় বলা চলে বিপর্যস্ত। ভূমিধসে মৃত্যু অন্তত 11 জনের। সিকিম থেকে শুরু করে আরো উত্তরের উপরের জেলাগুলো, অর্থাৎ পাহাড়ি এলাকা, কালিম্পং, সিকিম থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা। অর্থাৎ এবারে দাঁড়িয়ে সিকিমের এই টানেলে ধসের কারণে বিপর্যস্ত রয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান যে টানেল ছিল, সেখানেই রীতিমতো বিপর্যয় নেমে আসে। অর্থাৎ একদিকে তো প্রশ্ন উঠছেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, কতটা জোরদার টানেলের ব্যবস্থা ছিল। তার পাশাপাশি তিস্তা স্টেজ 6 প্রকল্পে মর্মান্তিক দুর্ঘটনা। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ছবিটা, যেখানে রীতিমতো উদ্ধার কার্য চলছে, মানুষ সেখানে। আর একদিকে সিকিমের যে যোগাযোগ স্থল রয়েছে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সিকিমের টানেলে বিপর্যয়, কারণ প্রাকৃতিক যে বিপর্যয় নেমে এসেছে, ভারী বর্ষণ, তার জেরে ভূমিধসের প্রবণতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সিকিমের দিকে নজর রাখছি আমরা সরাসরি। সিকিম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে সিকিমের কি পরিস্থিতি রয়েছে? কতজনকে উদ্ধার করা হয়েছে? মৃতের সংখ্যাই বা কত? অংশুমান। দেখো, যেটা সকালবেলার থেকে দেখাচ্ছি যে সিকিমের যে নামচি যে এলাকার দুর্ঘটনা, আমি কিন্তু সরাসরি যদি বলি একদম গ্রাউন্ড জিরোর কথা, সেই গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছি। এবং এখান থেকে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এখানকার প্রশাসন। এবং ভেতরে আরও 8 জনের সন্ধান কিন্তু এনডিআরএফের দল পেয়েছে। কিছুক্ষণ আগে আরও একজনের মৃতদেহকে উদ্ধার করে নিয়ে আসলো। অর্থাৎ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12, এবং বাকি আরও 7টি দেহ কিন্তু এখনও ভেতরে রয়েছে। এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য একদিকে যেমন গেছে এনডিআরএফ, একই সঙ্গে কোল ইন্ডিয়ার মাইনিংয়ের এক্সপার্টের টিম, তারাও সেখানে পৌঁছে গিয়েছেন। তারা কিন্তু যাওয়ার আগে ভেতরে মিথেন গ্যাসের তীব্রতা এতটাই বেশি রয়েছে, প্রত্যেকে কিন্তু অক্সিজেন মাস্ক সহ অক্সিজেন সিলিন্ডার, এবং ভেতরে যেহেতু একটা কুয়াশার মতন আচ্ছন্ন হয়ে রয়েছে গ্যাসের জন্য, সেই কারণে তারা কিন্তু হাই পাওয়ারের টর্চ লাইট এবং অন্যান্য অত্যাধুনিক যে যন্ত্র সরঞ্জাম সেগুলো নিয়ে গিয়েছেন। আমি সম্রাটকে দেখাতে বলবো সেই ছবিটা, যে ভেতরে যে টানেলটা, এখানে এনডিআরএফের দলরা সব দাঁড়িয়ে রয়েছেন। এখানে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, ভেতর থেকে আরও গাড়ি আসবে। এই টানেলটা ভেতরে লম্বা, এখান থেকে প্রায় 1800 মিটার দূরে বেশ কয়েকজনের সন্ধান কিন্তু পাওয়া গিয়েছে। সেই সমস্ত ছবিগুলো দেখাচ্ছি, এবং কয়েকজন যারা রয়েছেন যেই ধরনের মাস্কগুলো নিচ্ছেন সেই ছবিগুলো দেখাচ্ছিলাম। যে এই যে টানেলটা, এই টানেলের ভেতরেই কিন্তু সমস্ত কিছু এখনও দলগুলো রয়েছে। কিছুক্ষণ আগেই এখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এমএস হোম বিশাল লামা, অর্থাৎ রাজ্যের মন্ত্রী বিশাল লামা, তিনি এসে পৌঁছেছেন। তিনি সমস্ত ব্যাপারটা তদারকি করছেন। এবং এখনও পর্যন্ত যা খবর রয়েছে, এই যে এখন 12 জনের যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার অধিকাংশই কিন্তু জলপাইগুড়ি জেলার এবং জলপাইগুড়ি মেটিয়ালি ব্লকের তারা বাসিন্দা। এবং তাদের পরিবারকে কিন্তু এখানে নিয়ে আসার ব্যবস্থা রাজ্য সরকার করছেন। এবং রাজ্য সরকার করার পর পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের দেহগুলোকে চিহ্নিতকরণ করা হবে। চিহ্নিতকরণের পরে তাদের দেহগুলো এখানে পোস্টমর্টম হবে। পোস্টমর্টমের পরেই কিন্তু সমস্ত তাদের দেহগুলো তার পরিবার হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ এই ঘটনাটা সমস্ত কিছু
স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন, তিনি তার নির্দেশে এখানে কিন্তু রাজ্যের মন্ত্রী বিশাল লামা এসে পৌঁছেছেন। এখানে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের আইজি এডিজি, তিনি উপস্থিত রয়েছেন, তিনি সমস্ত ঘটনাটা পর্যবেক্ষণ করছেন। আমি একই সঙ্গে পাশাপাশি যেখানে সমস্ত জায়গাগুলো রয়েছেন সেই জায়গাটা আমি দেখাতে বলবো যে এদিকে যেমন একদিকে সিকিম প্রশাসনের পক্ষ থেকে ডাক্তারের দল রয়েছে, এনডিআরএফ রয়েছে, এসডিআরএফ রয়েছে এবং গোটা এলাকাটা ঘিরে অবশ্যই সিকিম পুলিশ রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের থেকে এডিজি। এবং এই যে দুর্ঘটনা, এর মর্মান্তিক দুর্ঘটনা, এই যে টানেলটা এর অর্থাৎ এনএসপিসির যে কাজ হচ্ছিল সেই কাজের মাঝখানে যে টানেলটা কাজ হচ্ছিল, কাজ চলাকালীন কিন্তু সেখানে একটি ধস পড়ে এবং ধস পড়ে কিন্তু সেখানে আটকে যায় 27 জনের মতন। তারপরেই কিন্তু উদ্ধারকারী দল সেখানে ঢুকে কিন্তু উদ্ধার কার্য করতে বাধার সৃষ্টি হয়। একের পর এক যেভাবে বৃষ্টি হয় এবং ভেতরে প্রচণ্ড পরিমাণে মিথেন গ্যাস জমে যায় এবং মিথেন গ্যাস জমে যাওয়ার ফলেই কিন্তু উদ্ধারকারীকে ভেতরে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয় এবং তারা তারপরে বিভিন্ন রকম অত্যাধুনিক সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন সব রকম অক্সিজেন মাস্ক নিয়ে, জোরালো লাইট নিয়ে তারা সেখানে ভিতরে প্রবেশ করেন। ভেতরে উদ্ধার কার্য এখনও চলছে, তবে যেই অবস্থা হচ্ছে, যেভাবে বৃষ্টি শুরু হচ্ছে, সেখানে কিন্তু উদ্ধার কার্য চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এবং এই যে টানেলটা, এই টানেলের সামনে এসে দাঁড়ালেই প্রত্যেকের কিন্তু চোখ মুখ জ্বালা করছে এবং প্রত্যেকেই সেখানে মাস্ক পরে ব্যবহার করতে হচ্ছে। আমরা যেখানে আছি আমাদের যদিও কিছুটা হলেও অসুবিধা হচ্ছে, কিন্তু দর্শকদের কাছে সেই ছবি তুলে ধরার জন্যে গ্রাউন্ড জিরো থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একের পর এক যেভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে সকাল থেকে সেই খবর আমি দর্শকদের সামনে পৌঁছে দিয়েছি। এবং এখনও কিন্তু ভেতরে উদ্ধারকারী দল রয়েছে এবং এনডিআরএফের পক্ষ থেকে এনডিআরএফের যে কমান্ডেন্ট মনীশ কুমার, তিনি কিন্তু জানিয়েছিলেন যে ভেতরে দেখো এই মুহূর্তে এখানে যারা রয়েছেন এখানে সমস্ত জায়গাটা কিন্তু কর্ডন করে রাখা হয়েছে এবং প্রশাসন ছাড়া এখানে কিন্তু অন্য কাউকে এখানে আসতে দেওয়া হচ্ছে না। এবং যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সরকারিভাবে বক্তব্য দেওয়ার জায়গা নেই। এই মুহূর্তে একটু দূরে এই যে ঘটনাস্থলে একটু উচ্চ পর্যায়ের মিটিং হচ্ছে, সেখানে রয়েছেন রাজ্য পুলিশের এডিজি, নর্থ বেঙ্গলের আইজি যেমন রয়েছেন তেমন রয়েছেন বিশাল লামা, তেমন এনএসপিসির আধিকারিকরা এবং যে এখানকার যে সিকিমের যে ডিস্ট্রিক্ট কালেক্টরেট রয়েছেন তিনি রয়েছেন, নামচি জেলার সেখানকার যিনি এসপি তারা রয়েছেন, তারা কিন্তু আলোচনাগুলো সেরে নিচ্ছেন। কারণ এই যে দেহগুলো উদ্ধার করা হয়েছে, দেহগুলোকে নিয়ে আসার পর তাদেরকে পরিবারকে এখানে নিয়ে আসা হচ্ছে জলপাইগুড়ি জেলার থেকে বা অন্যান্য জায়গার থেকে, তাদেরকে যে শনাক্তকরণ করানো হবে, তারপরেই দেহগুলো কিন্তু আস্তে আস্তে উদ্ধার করে দেওয়া হবে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি কিন্তু একটু ভয়াবহ পরিস্থিতি রয়েছে এবং যে মানুষের মধ্যে আতঙ্ক পর্যটন এলাকা, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিকিমের পর্যটক যারা আসবেন এই মুহূর্তে তাদের কি অবলম্বন বা নিরাপত্তা ব্যবস্থা কি না হয়েছে সরকারের তরফ থেকে? অংশুমান। দেখো এটা যেই জায়গাটা হয়েছে সেটা কিন্তু পর্যটকদের থেকে অনেকটাই দূরে, এই রাস্তাতে কিন্তু পর্যটকরা যায় না। এটা কিন্তু যদি বলি শিলিগুড়ি থেকে রওনা হয়ে তিস্তা বাজার ক্রস করে রংপুর আসতে হয়, রংপুর থেকে বাঁ দিক দিয়ে একটি রাস্তা উঠে যায়, অর্থাৎ একটা রাস্তায় উঠে সোজাতে কিন্তু নামচির দিকে যায় ঘোরা পথে, কিন্তু সেই মাঝখান দিয়ে একটি রাস্তা আছে যেইখানে কিন্তু এই প্রজেক্টটা হচ্ছিল। অর্থাৎ এনএইচপিসির যে প্রজেক্টগুলো হয় সেগুলো কিন্তু সাধারণত জনবহুল এলাকা বা লোকালয় থেকে অনেকটা দূরেই হয়, কাজেই এখানে পর্যটক আসার কোনো সম্ভাবনা নেই নিরাপত্তা। কিন্তু যেহেতু এত বড় একটা প্রজেক্টের কাজ হচ্ছে সেখানে অবশ্যই এনএসপিসির পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা সেখানে রাখা হয়েছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছিল। কিন্তু প্রকৃতির কাছে মানুষ কিন্তু সবসময় হার মানে এবং যেহেতু আজকে এই টানেলের মুখে একটি ধস নামে রাস্তাটা আটকে যায় এবং তারপরে ভেতরে মিথেন গ্যাসের সন্ধান পাওয়া যায় এবং তারপরে কিন্তু একের পর এক মৃতদেহগুলো সামনে আসতে থাকে। সব মিলিয়ে যে মর্মান্তিক ঘটনা এবং এতজন মানুষের মৃত্যু এবং ভেতরে আরও বেশ কিছু মানুষ আটকে রয়েছেন, তাদেরকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। আর কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু অন্ধকার নেমে আসবে, অন্ধকার নেমে আসলে সেক্ষেত্রে উদ্ধার কার্য কিন্তু যথেষ্টই বেগ পেতে হবে। কারণ ভেতরে যদিও ইলেকট্রিসিটি রয়েছে, লাইটের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু গ্যাসের জন্য ভেতরের এতটাই কুয়াশাচ্ছন্ন রয়েছে এবং সেখানকার অবস্থা এতটাই ভয়ানক, যেটা আমরা এনডিআরএফের তরফ থেকে জানতে পারছি। সেখানে উদ্ধার কার্য চালাতে এবং এনডিআরএফের দলকে নেমে বেগ পেতে হচ্ছে।
যেহেতু এনডিআরএফ নয় এবং এই ধরনের মিথেন গ্যাসের সন্ধান কিন্তু বিভিন্ন কয়লা খনিগুলোতে পাওয়া যায়, সেই কারণে কোল ইন্ডিয়ার মাইনিং যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছেন। অর্থাৎ উদ্ধার কার্যে কিন্তু দুটি দল রয়েছে, একদিকে এনডিআরএফ রয়েছেন, একটা কোল ইন্ডিয়ার মাইনিং এক্সপার্ট টিম রয়েছেন। তারা যৌথভাবে সমস্তটা কিন্তু এখানকার অভিযানগুলো চালাচ্ছেন এবং ভেতরে যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। অংশমান, তোমাকে ইতিমধ্যে আরেকবার কিন্তু দেখানোর রাজ্য চেষ্টা সরকার- করব ঠিক কিভাবে এই প্রক্রিয়াটি চলছিল বা কি প্রসেস হচ্ছিল। তুমি যদি আবার সেই টানেলের ছবিটা আমাদেরকে দেখাও। দেখো আমি দেখাচ্ছি যে এখানে দাঁড়িয়ে রয়েছে সেই টানেলের মুখটাতে। এই যে টানেলটা, এটা কিন্তু পাহাড় কেটে সুড়ঙ্গ করে কাটা হয়েছে এবং কাটতে কাটতে ভেতরে এই টানেলটা কিন্তু প্রায় 3 কিলোমিটারের মতন ভেতরে গিয়েছে এবং এইখানে প্রায় 16 থেকে 1700 মিটার দূরে সেখানে কিন্তু মেন ধসটি নামে এবং ধসটি নামার পরে রাস্তাটা বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু মিথেন গ্যাসের সেখানে খোঁজ পাওয়া যায় এবং মিথেন গ্যাসের খোঁজ পাওয়ার পরেই কিন্তু উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হয় এবং কিছুক্ষণ আগে এখানকে দেখলাম বেশ কয়েকটি যে উদ্ধারকারী দল, এনডিআরএফের দল এবং কোল ইন্ডিয়ার মাইনিং এক্সপার্টের দল ভেতরে গিয়েছিল। ভেতরে যাওয়ার পর একটি দেহ উদ্ধার করার পর অ্যাম্বুলেন্সে করে সেই দেহটিকে নিয়ে আসা হয়। এখনও কিন্তু ভেতরে এনডিআরএফ এবং কোল ইন্ডিয়ার মাইনিং এক্সপার্টের অনেকগুলো মানুষজন সেখানে রয়েছেন। তারা কিন্তু সমস্ত জায়গাটা খুঁজে দেখছেন, যেহেতু ওখানে সমস্ত জায়গাটা একটা কর্দমাক্ত হয়ে রয়েছে, মাটি পড়ে রয়েছে, ধসের মাটি পড়ে রয়েছে, সেখানে উদ্ধার কার্য চালাতে বেগ পেতে হচ্ছে এবং মাটির তলায় কেউ পড়ে রয়েছে এখানে, সেটাও কিন্তু দেখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সেই কারণে কিন্তু আমরা সঠিক তথ্যটা কিন্তু এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু সর্বশেষ পাওয়া যে খবর সেই অনুযায়ী কিন্তু এখনও 12টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 12টি মৃতদেহ উদ্ধার করার পরেও কিন্তু আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে। যদিও এই টানেলের মুখটাতে এনডিআরএফের দল যারা রয়েছেন, এনডিআরএফের জওয়ানরা, তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারাও প্রস্তুত হয়ে রয়েছেন যে যেই দলটি গেছে তাদের যদি কোনো অসুবিধা হয় তৎক্ষণাৎ যাতে এনারা রেডি হয়ে সেখানে চলে যেতে পারেন সেই অবস্থায় রয়েছেন। যে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। दादा, आप लोग का प्रिकॉशन क्या है? अंदर में तो एक टीम है, आप लोग नहीं भाई, बाद में एक बार, अभी नहीं सर। এখন ওরা বলছেন যে ভেতরে যেহেতু গেছে উদ্ধার কার্য চালাচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিছু তারা জানাতে পারছেন না। তাদের মূল লক্ষ্য এখন কিন্তু ভেতরে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসা। যে আমরা সমস্ত কিছু ছবিগুলো দেখালাম এবং বিভিন্ন যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, যেখানে রয়েছেন তাদের দেখাচ্ছি। এবং এখানে দেখুন আমি দেখাচ্ছি যে কত অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখা হয়েছে, কারণ ভেতরে যারা যাচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক লাগিয়ে প্রত্যেককে যাওয়া হচ্ছে। এবং এই যে দেখাচ্ছি যে এই যে ভেতরে যে মাস্ক, এগুলো কিন্তু সবার মুখে লাগাতে হয়, এগুলো মুখের মধ্যে লাগিয়ে এখান থেকে ঘুরিয়ে তারপর যেতে হয়, কারণ ভেতরে যেহেতু একটা গ্যাস প্রক্রিয়ার মধ্যে রয়েছে, মিথেন গ্যাস রয়েছে, মিথেন গ্যাস থাকলে সেখানে কিন্তু অক্সিজেনের মাত্রা প্রচণ্ড কমে যায়। সেক্ষেত্রে কিন্তু মানুষের মানে অক্সিজেন যে নিঃশ্বাস গ্রহণ করে শ্বাস প্রশ্বাস চালানোর যে ক্ষমতা থাকে সেটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। কাজে স্বাভাবিকভাবে কালকের ঘটনার পর আজকে যে এইখানে ভেতরে দল ঢুকেছে, তাদেরকে ভেতরে যারা আটকে রয়েছেন তাদেরকে সেখান থেকে খুঁজে বের করা যথেষ্ট কষ্টসাধ্য। এবং এই যে গাড়ির মধ্যে সিকিম সরকারের পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণের অক্সিজেন রাখা হয়েছে, যাতে উদ্ধারকারী দল এবং যারা রয়েছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। সমস্ত ছবিটা এখানকার যে বাস্তব চিত্রটা সেটা আমরা তুলে ধরছি। আমি নিচের রাস্তাটার দিকে দেখাতে বলবো, যে আমার সঙ্গে যে ক্যামেরা পার্সন রয়েছে সম্রাট, রাস্তাটা কিন্তু সমস্তটাই কর্দমাক্ত রয়েছে, এখানে বৃষ্টিতে ভিজে রয়েছেন। এবং এই যে ভেতরে যে এনডিআরএফের দল পৌঁছে গিয়েছেন তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে, কারণ এইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে গ্যাসের তীব্রতা, আলাদা করে একটা গ্যাসের যে একটা স্মেল, সেই স্মেলটা আমরা পাচ্ছি, সেখানে চোখ কিন্তু জ্বালা করছে। কাজেই সেখানে যাওয়ার জন্যে, ভেতরে যাওয়ার জন্যে সব রকম প্রস্তুতি নিয়ে, সব রকম অক্সিজেন মাস্ক পরে কিন্তু যেতে হয়। আমরা কিন্তু অত্যাধিক আবার যেতে পারছি না, কিন্তু আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করব সম্রাট, যে ঠিক এই যে গেটটা, এই গেটের সামনে যে একটা টানেল রয়েছে, এই টানেলের ভেতরে একটা গেট রয়েছে, এই গেটটা কিন্তু এই গেট দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় এবং সেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দর্শকদের সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি একদম গ্রাউন্ড জিরো থেকে বলতে গেলে। যে আমার পিছনে যে টানেল, সেই টানেলের ভেতরেই কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় এবং তার ঘটনার পরে কিন্তু এই অবস্থা। যে आप लोग तो यहाँ पर है, आप लोग अंदर में गया था, क्या देखा वहाँ पर? नहीं, हम लोग नहीं बोल सकते। हमारे सीनियर जो अंदर गए हैं उनसे बात करना पड़ेगा, हम लोग कुछ नहीं बोल सकते, हम लोग कुछ नहीं बोल सकते। দেখো একটা জিনিস সেটা বলছিলাম যে ভেতরে যারা রয়েছেন তারা না আসা পর্যন্ত এরা কিন্তু পরিষ্কারভাবে কিচ্ছু বলতে পারবেন না। তো বাস্তব চিত্রটা তুলে ধরা লাগলাম। এই মর্মান্তিক ঘটনায় এখনো পর্যন্ত
12টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আরও ভেতরে আরও বেশ কিছু দেহ আটকে রয়েছে এবং সমস্তটা ঘটনা ঘটেছে সিকিমের যে নামচি জেলার কাছে সামরদং বলে এলাকা, সেই এলাকার মধ্যে, অর্থাৎ এনএইচপিসির একটি টানেলের কাজ হচ্ছিল, একটি সুড়ঙ্গের কাজ হচ্ছিল। সেই সুড়ঙ্গের কাজ করতে গিয়ে কিন্তু ভেতরে দুর্ঘটনা ঘটে, ভেতরের মানুষজন কিন্তু সেখানে এখনো পর্যন্ত আটকে রয়েছে। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ অংশুমান, তুমি নজর রাখো।